আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের 9-10 ক্লাস 9-10 একাডেমিক প্রোগ্রামের আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ। তো পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা অলরেডি গত ক্লাসে চ্যাপ্টার 5 শেষ করে ফেলেছি এবং সেই রিলেটেড কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া ছিল। আজকে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার 6 স্টার্ট করব এবং এই চ্যাপ্টারের খুবই ইজি কিছু টপিক নিয়ে ডিসকাস করব। তো তার আগে আমরা হোমওয়ার্ক দেখে নিব এবং তার আগে আমরা একটু দেখে নিব যে আজকের ক্লাসটিতে তোমরা কারা কারা আছো। ঠিক আছে? তো ওকে, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। স্পর্শ, অহনা, সালবিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো একটু জানিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তো ওকে, প্রজ্ঞা, জায়ের ওয়ালাইকুম আসসালাম, ইহান ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর কারা আছো দেখি একটু। আচ্ছা, তাহসিন, মুহিন, জোহানা। আচ্ছা, জোহানা ক্লাস শুরু হয়ে গিয়েছে, তুমি কোথায় জয়েন করে ফেলো। ওকে, মুহিন ওয়ালাইকুম আসসালাম, গুড আফটারনুন। আলহামদুলিল্লাহ, তিশান ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, ওকে। তো আস্তে আস্তে তোমরা যারা বাকি আছে তারা জয়েন করে ফেলুক এবং আমরাও শুরু করে দিই। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আমাদের লেকচার নাম্বার 25। ওকে, আমরা যদি একটু ক্লাসে খেয়াল করি। ঠিক আছে, ওকে। তাহসিনা ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, দেখো আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ইন অর্গানিজমস চ্যাপ্টার 6। তো এই চ্যাপ্টারের আজকের যে ফার্স্ট লেকচার, আমাদের তো এখন একটা করে লেকচার হয়, তো এই ফার্স্ট লেকচারে আমাদের আলোচনা কিন্তু খুবই ছোট্ট এবং সহজ। তার আগে দেখো, আমরা গত ক্লাসে যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের কিছু ডিজিজ নিয়ে কথাবার্তা বলেছিলাম, সেগুলো নিয়ে একটু হোমওয়ার্কটা ছিল আমাদের, তোমরা অনেকেই আপলোড করেছো। সো তারপরে একটু দেখি যে এটার আনসারটা কি হবে এবং শর্টলি আমরা একটু বলে দিই। দেখো, এখানে ডায়াগনোসিসটাই আমাদের আসল। দেখো, এগুলো দেখলে কিন্তু তোমার একটু একটা ডাক্তার ডাক্তার ফিল আসবে। ঠিক আছে? তোমার নিজেকে একজন ফিজিশিয়ান মনে হবে। তোমার কাছে একজন পেশেন্ট আসছে, তুমি এখন পেশেন্টের ডিজিজ ডায়াগনোসিস করবা। তো দেখো, ফার্স্ট এই স্টেপে কি বলেছে, এতে ফ্ল্যাচুয়েন্স পেইন, ফ্ল্যাচুয়েন্স পেইন ইন আপার অ্যাবডোমেন, হিট বার্ন, নাউসিয়া। তো এই যে সাইন সিমটমস যেগুলো আছে, এগুলা তোমার কিসের সাইন সিমটমস বুঝতে পারতেছে, ডিসপেপসিয়া। ঠিক আছে, এটা ডিসপেপসিয়ার সাইন সিমটম। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, যেটা ডি তে, স্টেম বি তে বলেছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল পেইন, ভ্যারিয়াস রিলেটেড প্রবলেমস। তো অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল পেইন এবং আদার অ্যাসোসিয়েটেড প্রবলেমস, এগুলো আমরা পড়েছিলাম কনস্টিপেশনে, তাই না? তো কনস্টিপেশন কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিজিজ না, এটা অন্য ডিজিজের বা অন্য যে কোনো কজের ম্যানিফেস্টেশন হিসেবে থাকতে পারে, তাই না? তো এটা একটা ক্লিনিক্যাল সাইন আমরা বলতে পারি। তো তাহলে দেখো, এখানে স্টেম এ যেটা, সেটা বুঝিয়েছে তোমার কি বলতো, এটা বুঝিয়েছে ডিসপেপসিয়া, সরি ডিসপেপসিয়া না, হ্যাঁ এটা বুঝিয়েছে ডিসপেপসিয়াকে, মানে ইনডাইজেশন যেটাকে আমরা বলছি। আর বি তে যেটা আছে সেটা বুঝিয়েছে তোমার কনস্টিপেশন। তো এখন কোশ্চেনে কি বললো, কোশ্চেন সি তে বলেছে হাউ টু সলভ দ্য প্রবলেমস অফ এ মেনশনড ইন দ্য স্টেম। ডিসপেপসিয়া আমরা কিভাবে সলভ করতে পারি? ঠিক আছে, ফ্ল্যাটুয়েন্টস মিনিং আপনার পেট ফাঁপা, পেট ফোলা ফোলা লাগবে। ঠিক আছে, পেট মনে হবে যে ভরা আছে, ফুলে আছে, যেটাকে আমরা গ্যাস হওয়া বলি, অনেকে বলে গ্যাস্ট্রিক হয়ে গেছে, ফুলে গেছে, মানে পেটটা ভরা ভরা মনে হবে, যদিও পেট খালি কিন্তু মনে হবে যে ফুলে আছে। ঠিক আছে, এটাকে বলা হয় পেট ফাঁপা। লোকাল ভাষায় বলে মানুষজন, পেশেন্ট এভাবে কমপ্লেন করে যে মনে হচ্ছে যে পেট ফেপে আছে, পেট ফাঁপা হয়ে আছে। তো এটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি ফ্ল্যাটুয়েন্স। এরপর দেখো কি বলেছে, তাহলে সিটা কি ডিসপেপসিয়া, এটা তুমি কিভাবে রিমুভ করতে পারো সেটাগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সো এটা নিয়ে আমরা আর বেশি কথা না বাড়াই। এরপর ডি তে কি বলেছে, যে অ্যাকর্ডিং টু দ্য experts, problems in B are not cause of any particular disease. তো বিটা কি ছিল, কনস্টিপেশন। তো আমরা অলরেডি বলেছি তোমাদেরকে যে কনস্টিপেশনটা কিন্তু কোনো পার্টিকুলার ডিজিজের ইয়া না। ঠিক আছে, কনস্টিপেশন কিন্তু কোনো পার্টিকুলার ডিজিজের কারণে হয়েছে এরকম না। এটা দেখো কি বললাম, যে বি আর নট কজ অফ এনি পার্টিকুলার ডিজিজ, মানে কনস্টিপেশনটা কোনো ডিজিজ না অ্যাকচুয়ালি, বা কোনো ডিজিজ ঘটায়ও না, ও নিজেই অন্য ডিজিজের ম্যানিফেস্টেশন হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে জোহানা, আজকে খুবই তাড়াতাড়ি ছুটি দিব, আসলে খুবই ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবা। তারপরে একটু ধৈর্য ধরে সঙ্গে থেকো, কারণ তোমাদের অনেকে কোয়েশ্চেন থাকে, সেগুলো ঠিকঠাক করে আনসার করতে করতে দেখা যায় যে একটু টাইম বেশি লেগে যায়। সো আমরা কেউই আসলে পেশেন্স হারাবো না। ঠিক আছে, ওকে। তো আমরা চ্যাপ্টারটা শুরু করি। তো আজকের চ্যাপ্টারে, আজকের যে লেকচার, সেই লেকচারে আমরা খুবই অল্প কিছু কথাবার্তা বলবো। ফার্স্টে দেখো আছে প্ল্যান্ট এন্ড ওয়াটার রিলেশনশিপ, ইমবাইবিশন, ডিফিউশন, অসমোসিস। জাস্ট আমরা এই টপিক কয়েকটা নিয়ে আলোচনা করব। এখন একটু দেখি প্ল্যান্ট এন্ড ওয়াটার রিলেশনশিপ, প্ল্যান্টের সাথে ওয়াটারের কি রিলেশনশিপ আছে। তো দেখো, আমরা সবাই জানি যে প্ল্যান্ট ইজ কল্ড দ্য ফ্লুইড অফ লাইফ, তাই না?
সরি, ওয়াটার ইজ কল্ড দ্য ফ্লুইড অফ লাইফ, মানে পানির অপর নাম হচ্ছে জীবন। তো এটা কিন্তু আমরা সবাই জানি যে একটা সেলের যে প্রোটোপ্লাজমের অলমোস্ট 70 to 90% হচ্ছে কিন্তু পানি। 70 to 90% কি থাকে? পানি থাকে। তো দেখো কি বলেছে, 90% অফ প্রোটোপ্লাজম ইজ ওয়াটার। এটা কিন্তু একটা ডিরেক্ট এমসিকিউ, ঠিক আছে? এটা কিন্তু একদম রেডিমেড একটা এমসিকিউ। প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি? 90% পানি। তো এরপর কি বললো, দিস ইজ ওয়াই ওয়াটার ইজ কল্ড দ্য ফ্লুইড অফ লাইফ। এই জন্যই ওয়াটারকে কি বলা হয়? ফ্লুইড অফ লাইফ বলা হয়। ইফ প্রোটোপ্লাজম ইজ ডিভয়েড অফ ওয়াটার, প্রোটোপ্লাজম যদি পানি থেকে দূরে থাকে, ইট বিকামস কনস্ট্রিক্টেড, এটা শুকিয়ে যাবে, ঠিক আছে? প্রোটোপ্লাজম শুকিয়ে যাবে, কুচকে যাবে, অ্যান্ড মে ডাই, এবং প্রোটোপ্লাজম পানির অভাবে কি হতে পারে? মারাও যেতে পারে। এরপর কি বললো, all the metabolic reactions that usually occur in a plant will be ceased in deficiency of water. তার মানে metabolic reactions that occurs in a plant cell may be ceased in deficiency of water. তার মানে প্ল্যান্ট সেলে কিন্তু ওয়াটারের ইম্পর্টেন্স অনেক বেশি। এটা শুধু প্ল্যান্ট সেলেই না, যে কোনো লিভিং অর্গানিজমে কিন্তু ইম্পর্টেন্স অফ ওয়াটার ইজ ভেরি 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 মাচ, ঠিক আছে? এখন দেখো কি বললো, দ্য ইম্পর্টেন্ট ইউজেস অফ ওয়াটার ইন এ প্ল্যান্ট বডি আর, একটা উদ্ভিদ বা একটা প্ল্যান্টের বডিতে বা একটা গাছের বডিতে ওয়াটারে কি কি ইউজ আছে, এটাকে আমরা যদি চিফ 4টা এক্সাম্পল যদি দেই, 4টা এখানে অ্যাসপেক্ট উল্লেখ করেছে, মেনশন করা হয়েছে, বাট এই 4টা অ্যাসপেক্টে যে ওয়াটার ইউজ হয় এমন না, অনেক 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 ফাংশন আছে। বাট একটু, আচ্ছা তিশান জিজ্ঞাসা করেছে কোন চ্যাপ্টার? হচ্ছে চ্যাপ্টার 6, ঠিক আছে? এখন দেখো চ্যাপ্টার 6, এখন দেখো একটা প্ল্যান্ট বা যে কোনো সেলের, এটা যদি এখানে আমরা প্ল্যান্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, তো যে একটা প্ল্যান্ট সেলে ওয়াটারের কি কি ফাংশন আছে, কেন ওয়াটার প্ল্যান্ট সেলের জন্য ইম্পর্টেন্ট? দেখো বললো, ইন অর্ডার টু কিপ এ সেল উইথ কনস্ট্রিক্টেড প্রোটোপ্লাজম। ধরো কোন একটা প্ল্যান্ট সেলের প্রোটোপ্লাজমটা শুকায় গেছে, কনস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন এই সেলটাকে যদি আমি বাঁচায় রাখতে চাই, তাহলে কি করতে হবে? ওয়াটার সাপ্লাই মাস্ট বি এনশিওর্ড। কোন একটা কনস্ট্রিক্টেড প্রোটোপ্লাজম যুক্ত সেলকে যদি আমি বাঁচাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মাস্ট ওয়াটার সাপ্লাই দিতে হবে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু এমসিকিউ জিজ্ঞাসা করে যে হাউ টু কিপ এ সেল উইথ কনস্ট্রিক্টেড প্রোটোপ্লাজম, এ বি সি ডি, এর মধ্যে একটা অপশন থাকে যে ওয়াটার সাপ্লাই মাস্ট বি এনশিওর্ড, ঠিক আছে? আবার মেটাবলিক রিয়াকশনস কি? মেটাবলিক রিয়াকশনস হচ্ছে কোন একটা লিভিং অর্গানিজমে, কোন একটা লিভিং বডিতে যত রকম রিয়াকশনস হয়, ফিজিও বায়োকেমিক্যাল যত রিয়াকশনস গুলো হয়, সেগুলোকে একসঙ্গে কি বলা হয়? মেটাবলিক রিয়াকশনস বলা হয়, ঠিক আছে? সবকিছু, সব ধরনের ফিজিও বায়োকেমিক্যাল রিয়াকশনস গুলোকে একসাথে বলা হয় মেটাবলিক রিয়াকশনস। তো এই মেটাবলিক রিয়াকশনস আবার দুই ধরনের হতে পারে, একটাকে আমরা বলি অ্যানাবলিজম আর একটাকে আমরা বলি ক্যাটাবলিজম। অ্যানাবলিজমে কি হয়, বা অ্যানাবলিক মেটাবলিজমে কি হয়? কোন একটা জিনিস সিনথেসাইজড হয়। আর ক্যাটাবলিজম বা ক্যাটাবলিক মেটাবলিজমে কি হয়? কোন একটা জিনিস ডিগ্রেডেড হয়, ভেঙে যায়, ঠিক আছে? ওকে, এখন একটু চলে আসো সেকেন্ড পয়েন্টে কি বলেছে, ওয়াটার ইজ এ মাস্ট ফর কিপিং ট্রান্সপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস রানিং, ঠিক আছে? ট্রান্সপিরেশন আর ফটোসিনথেসিসটা চালানোর জন্য ওয়াটার ইজ এ মাস্ট। তার মানে ওয়াটার ছাড়া কিন্তু ট্রান্সপিরেশন আর ফটোসিনথেসিস হবে না। কেন হবে না বলতো? কারণ ট্রান্সপিরেশনটা কি? দ্য প্রসেস থ্রু হুইচ এ প্ল্যান্ট excretes its extra water in the form of vapor is called transpiration, ঠিক আছে? মানে বাষ্প আকারে বা ভ্যাপর হিসেবে যখন একটা প্ল্যান্ট তার এক্সট্রা ওয়াটারকে বাইরে বের করে দিচ্ছে বা এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি? ট্রান্সপিরেশন বলছি। যদি পানিই না থাকে তাহলে কি ট্রান্সপিরেশন হবে? প্রশ্নই আসে না। এরপর দেখো ফটোসিনথেসিসে কি হয়? তোমার হচ্ছে গ্রিন প্ল্যান্টস কি করে? সানলাইট আর হচ্ছে ক্লোরোফিলের প্রেজেন্সে কার্বন ডাইঅক্সাইড আর পানি ব্যবহার করে কার্বোহাইড্রেট গ্লুকোজ প্রডিউস করে, তাই না? তো তাহলে দেখো ফটোসিনথেসিস হওয়ার জন্য কিন্তু কি লাগবে? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার কিন্তু লাগবে। তার মানে এখানে ফটোসিনথেসিসের চিফ রিঅ্যাক্টেন্ট কারা? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। যদি ওয়াটারই না থাকে তাহলে কি ফটোসিনথেসিস হবে? কোনো সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা নুহা, ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে প্রোটোপ্লাজমের বাকি 10% থাকে হচ্ছে সলিড ম্যাটেরিয়ালস, ঠিক আছে? সলিড ম্যাটেরিয়ালস, ঠিক আছে? তাহসিন, প্রোটোপ্লাজমের বাকি 10% হচ্ছে সলিড ম্যাটেরিয়ালস থাকবে, সলিড এলিমেন্টস গুলা থাকবে। ঐশী, কনস্ট্রিক্টেড প্রোটোপ্লাজম কি? কনস্ট্রিক্টেড মানে কুচকে যাওয়া, বুঝছো? কনস্ট্রিক্টেড মানে কুচকে যাওয়া, মানে শুকায় যাওয়া, ঠিক আছে? মানে একেবারে কি বলবো, ছোট হয়ে যাওয়া। ধর একটা সেল মানে তাজা ছিল, মানে খুবই সতেজ ছিল, লাইভলি ছিল, এটা এখন কুচকায় যাবে, ছোট হয়ে যাবে, এটাকে বলে কনস্ট্রিক্টেড। ওকে, এখন সাফি জিজ্ঞাসা করেছো ডেইলি 3 লিটার ওয়াটার খেলে কি হয়? দেখো 3 লিটার পানি খেলে আহামরি কোনো কিছু হয় না, কারণ হচ্ছে এটা তোমার
সাইজ, শেপ, এরপর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মেটাবলিক রিয়াকশনস, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে যে তোমার ডেইলি ওয়াটারের রিকোয়ারমেন্ট কতটুকু, তার উপর বেসিস করে তোমাকে পানি খাইতে হবে, ঠিক আছে? সো এটা কারো ক্ষেত্রে ফিক্সড না যে ধরো তোমার বাবা 3 লিটার পানি খাবে বা তুমি 3 লিটার পানি খাও, আবার মাত্র যে একটা বাচ্চা হয়েছে কোলের বাবু সেও 3 লিটার পানি খাবে, এরকম না। এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? তো এখন আসো আরেকটা পয়েন্টে কি বলেছে যে ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট সলভেন্ট, ঠিক আছে? আমাদের বডি, শুধু আমাদের বডি না, যে কোনো লিভিং অর্গানিজমের বডিতে খুবই ইম্পর্টেন্ট একটা সলভেন্ট হচ্ছে কি ওয়াটার। তো দ্য সিগনিফিকেন্স অফ ওয়াটার ইন ম্যানি মেটাবলিক রিয়াকশনস ইজ ইমেন্স, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন দেখো কি বললো, ওয়াটার প্লেস ইম্পর্টেন্ট রোলস ইন দ্য সেলুলার গ্রোথ অফ প্ল্যান্ট অ্যান্ড ইন দেয়ার মুভমেন্ট, ঠিক আছে? প্ল্যান্টের গ্রোথ আর মুভমেন্টেও কিন্তু ওয়াটারের ইয়ে আছে। কনস্ট্রিক্টেড এটা হয় কেন, মানে কনস্ট্রিক্টেড হয় কেন, দেখো একটা সেল, এটা ধরো একটা সেল, ঠিক আছে? এই সেলের ভেতরে প্রোটোপ্লাজম আছে না? তো প্রোটোপ্লাজমে কত পার্সেন্ট পানি? 90%ই হচ্ছে পানি। তো এই প্রোটোপ্লাজম থেকে যদি ওয়াটার বের করে আনো, ওয়াটার যদি শুকায় যায়, ওয়াটার যদি না থাকে, তাহলে সেলটা কি এর ছোট হয়ে যাবে, সেলটা কনস্ট্রিক্টেড হয়ে যাবে। সেলটা কেমন হয়ে যাবে? কনস্ট্রিক্টেড হয়ে যাবে, প্রোটোপ্লাজম কনস্ট্রিক্টেড হয়ে যাবে। কিরকম? তুমি যদি একটা বেলুনের কথা চিন্তা করো, একটা বেলুন ফোলানো হয় কিভাবে? বেলুনটা ফার্স্টে কেমন থাকে? একটা বেলুন দেখতে কিরকম থাকে বলো তো? একটা বেলুন দেখতে নর্মালি কিরকম? ছোট্ট থাকে না? এই ছোট্ট বেলুনটার ভেতরে আমরা কি করি? ফু দেই, বা যে কোনো পাম্পার দিয়ে কি করি? বাতাস দিয়ে এটাকে বড় করে ফেলি। বেলুন তখন কি হয়? ফুলে এরকম গোল হয়ে যায় না? বেলুন এরপর ফুলে যায় না? এরপর আমরা এটাকে বেঁধে দিই। তো কোনো কারণে যদি বেলুনের ভেতর থেকে যদি বাতাস বের হয়ে আসে, তাহলে বেলুন আবার আগের মতো হয়ে যাবে না? কেমন হয়ে যাবে? কনস্ট্রিক্টেড হয়ে যাবে। তো দেখ, একটা প্রোটোপ্লাজমের মেইন কম্পোনেন্ট কি? একটা প্রোটোপ্লাজমের মেইন কম্পোনেন্টই হচ্ছে 90%ই হচ্ছে কি? ওয়াটার। তো যদি ভেতর থেকে ওয়াটার বের হয়ে আসে, তাহলে প্রোটোপ্লাজমটা কনস্ট্রিক্টেড হয়ে যাবেই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে তো কনস্ট্রিক্টেড হয়ে যাবেই, এটা তো খুবই নর্মাল ইস্যু, বুঝেন না? এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা, নামিরা এখানে ইম্পর্টেন্ট কোথায় বললাম যে কনস্ট্রিক্টেড হওয়া তো ইম্পর্টেন্ট হবে কেন? বিষয়টা একটু বুঝেন। একটা বেলুন আপনি ফু দিয়ে ফুলাইছেন, ঠিক আছে? অনেক ফুলে আছে, এরপর এর ভেতর থেকে যদি বাতাসটা যদি আপনি বের করে আনেন, তাহলে বেলুনটা কি আবার চুপসে যাবে না? বেলুনটা আবার কনস্ট্রিক্টেড হয়ে যাবে না? চুপসে যাওয়াকেই বলা হচ্ছে কনস্ট্রিক্টেড হয়ে যাওয়া, কারণ এর ভেতরে কোনো কন্টেন্ট নাই। বেলুন ফুলে কিসের কারণে? বাতাসের কারণে। যদি বেলুনের ভেতরে বাতাসই না থাকে, তাহলে বেলুনটা কি আর ফোলা থাকবে? তা তো থাকবে না। তাহলে একটা প্রোটোপ্লাজম এর সাইজ, শেপ বা যেই কি বলবো কনসিস্টেন্সি, এটা মেনটেন হয় কি দিয়ে? ওয়াটার দিয়ে। তো যদি ভেতরে ওয়াটারই না থাকে, তাহলে এটা কি? কনস্ট্রিক্টেড হয়ে তো যাবেই, স্বাভাবিক। ওকে, তো এখন সালভিয়া জিজ্ঞাসা করেছে, ফার্স্ট লাইনটা সেন্স মেক করছে না। দো বলেছে যে টু কিপ এ সেল কনস্ট্রিক্টেড উইথ প্রোটোপ্লাজম ওয়াটার সাপ্লাই মাস্ট বি এনশিওর্ড, বাট ওয়াটার এনশিওর না করলে না কনস্ট্রিক্টেড হবে? জি, ওয়াটার এনশিওর না করলে কনস্ট্রিক্টেড হয়ে যাবে। তো একটা প্রোটোপ্লাজম কিছুটা সময় কনস্ট্রিক্টেড হয়ে থাকতে থাকতে আলটিমেটলি কি হয়ে যাবে? এটা মারা যাবে, ঠিক আছে? তো একটা প্রোটোপ্লাজম কনস্ট্রিক্টেড হয়ে যাওয়া মানে কি? দ্য সেল ইজ অ্যাবাউট টু ডাই, ঠিক আছে? তো একটা সেলকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, এই জন্য বলা হচ্ছে টু কিপ এ সেল, ঠিক আছে? ইন অর্ডার টু কিপ এ সেল উইথ কনস্ট্রিক্টেড প্রোটোপ্লাজম, মানে কনস্ট্রিক্টেড প্রোটোপ্লাজম আছে, মানে প্রোটোপ্লাজমটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে, এরকম একটা সেলকে যদি আমি বাঁচাইতে চাই, তাহলে দেরি না করে দ্রুত কি করতে হবে? আমাকে ওয়াটার সাপ্লাই দিতে হবে। ক্লিয়ার এবার? ক্লিয়ার এবার? আমার কথা শুনতে পাচ্ছ কিনা? ব্ল্যাক স্ক্রিনটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুস, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তার আগে একটু শুনো। সালভিয়া, তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? দেখো, আমাদের বলা ছিল কি? বলা ছিল হচ্ছে ইন অর্ডার টু কিপ এ সেল উইথ কনস্ট্রিক্টেড প্রোটোপ্লাজম, মানে একটা সেল যেটা কিভাবে আছে, তার প্রোটোপ্লাজমটা কনস্ট্রিক্টেড হয়ে আছে, সেই সেলটাকে যদি আমরা বাঁচাইতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে দেরি না করে ওয়াটার সাপ্লাই দিতে হবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড লাস্ট কথাটা কি ছিল? 4 নম্বর পয়েন্টটা ছিল যে ওয়াটার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য সেলুলার গ্রোথ অফ প্ল্যান্ট অ্যান্ড দেয়ার মুভমেন্ট। ওকে, ঠিক আছে, সালভিয়ার কাছে ক্লিয়ার। আর নেটওয়ার্কের ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। একটু আমার কথা তো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, আসেন একটু সামনে যাই। সামনে হচ্ছে আমাদের, সামনে গিয়ে আসলে লাভটা হচ্ছে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে?
আচ্ছা, এখন কি তোমরা দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ সবাই? একটু দেখতে পারলে একটু আমাকে কমেন্টে হচ্ছে এস লিখে জানাও তো। একই সঙ্গে দেখতে এবং শুনতে পেলে একটু কমেন্টে এস লিখে জানাও তো সবাই। ওকে, জায়ের দেখতে পাচ্ছে। ওকে, এস। ওকে ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ তাহলে দেখো আমরা একটু, ভেরি গুড ভেরি গুড, আলহামদুলিল্লাহ, যেহেতু দেখতে পাচ্ছেন একটু আমরা এদিকে তাকাই। দেখেন, প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য সয়েল বাই রুটস। এটা আমরা সবাই জানি যে গাছ কি করে, মাটি থেকে পানি অ্যাবজর্ব করে নেয় কার সাহায্যে? বাই রুটস। অ্যান্ড থ্রি প্রসেসেস আর রিলেটেড টু ইট। এই যে প্ল্যান্ট রুট দিয়ে ওয়াটার অ্যাবজর্ব করে নেয়, এই প্রসেসটা কমপ্লিটেড হতে তিনটা সেপারেট প্রসেস কাজ করে। কি কি প্রসেস? একটা হচ্ছে ইমবাইবিশন, একটা ডিফিউশন, আর হচ্ছে অসমোসিস। তো এখন আমরা পড়বো হচ্ছে ইমবাইবিশন কি, ডিফিউশন কি, অসমোসিস কি। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এগুলা নিয়েই, যে ইমবাইবিশন জিনিসটা কি, ডিফিউশন কি, অসমোসিস কি। তাহলে দেখো, যদি ধরো এটা হচ্ছে একটা প্ল্যান্ট, যদি চিন্তা করি, ধরে নাও এটা একটা প্ল্যান্ট, ঠিক আছে, এটা একটা গাছ। তো এই গাছে অবশ্যই কি থাকবে? রুট থাকবে। খুবই নর্মাল, কি থাকবে? রুট থাকবে, ঠিক আছে। এই গাছে ধরো অবশ্যই রুট থাকবে। তো পাতা দিতে আমরা ভুলে যাব না, এই গাছে অবশ্যই পাতাও থাকবে, ঠিক আছে। ধরেন এটা একটা গাছ, এই গাছে অবশ্যই পাতা থাকবে। ধরেন এটা একটা গাছ, এই গাছে পাতা আছে এবং গাছে কি আছে? রুটসও আছে, ঠিক আছে। তো রুটস দিয়ে কি হবে? রুটস থেকে হচ্ছে তোমার বের হবে, রুট স্কেল গুলা বের হবে। কি বের হবে? ছোট ছোট রুট স্কেল বের হবে, ঠিক আছে। এই রুট স্কেল দিয়ে হচ্ছে মাটির মাঝে যে পানিটা ছিল, মাটির চারপাশে যে পানি থাকে, সেই পানিকে অ্যাবজর্ব করে নেবে। ধর এখানে যে ওয়াটার আছে, ধর এগুলো হচ্ছে ওয়াটার, ঠিক আছে, এগুলো হচ্ছে কি? ওয়াটার, ঠিক আছে। চারপাশে কি আছে? রুটের চারপাশে কি আছে? এরকম ওয়াটার আছে, অনেক অনেক ওয়াটার আছে, ঠিক আছে, পানি আছে, পানি আছে। আর আরেকটা জিনিস কি আছে? অবশ্যই যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাটি, ঠিক আছে। মাটির ফাঁকে ফাঁকে আছে হচ্ছে পানি। মাটির ফাঁকে ফাঁকে কি আছে? পানি আছে। মাটির ফাঁকে ফাঁকে কি আছে? পানি আছে, ঠিক আছে। যে মাটি, এগুলো হচ্ছে মাটি, সয়েল, ঠিক আছে। মাটির কণার ফাঁকে ফাঁকে কি আছে? পানি আছে। তো প্ল্যান্ট কি করে? প্ল্যান্ট কি করে? এই পানিটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। পানিটা কি করে? অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। এই পানিটা কি করে? অ্যাবজর্ব করে নেয়। তো এই যে রুট দিয়ে যে প্ল্যান্টরা পানি অ্যাবজর্ব করে নিচ্ছে, এই প্রসেসটা আলটিমেটলি তিনটা প্রসেসের মাধ্যমে হচ্ছে। এই অ্যাকশনটা তিনটা প্রসেসের মাধ্যমে হচ্ছে। কি কি? ইমবাইবিশন, ডিফিউশন অ্যান্ড অসমোসিস। তো ফার্স্টে আমরা দেখব হোয়াটস ইমবাইবিশন। তো দেখো, ইমবাইবিশন, ইমবাইবিশনের ক্ষেত্রে একটু খেয়াল করো, ড্রাই অর হাফ ড্রাই কলয়েডাল সাবস্ট্যান্সেস। কারা? ড্রাই অর হাফ ড্রাই কলয়েডাল সাবস্ট্যান্সেস অ্যাবজর্ব লিকুইড। এটা হচ্ছে কলয়েডের একটা ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। কলয়েড কারা? কলয়েড কারা? যারা হচ্ছে যেসব এলিমেন্টস সলিউশনে হচ্ছে একদম ভাসতে থাকে, কখনোই নিচে হচ্ছে পড়ে যায় না, তাদেরকে আমরা বলি হচ্ছে কলয়েড, ঠিক আছে। তো দেখো, ড্রাই অর হাফ ড্রাই কলয়েডাল সাবস্ট্যান্সেস অ্যাবজর্ব লিকুইড, এটা কলয়েডের একটা ট্রেট। দ্য সাবস্ট্যান্সেস সাচ অ্যাজ সেলুলোজ, স্টার্চ, জিলাটিন এটসেট্রা আর হাইড্রোফিলিক, ঠিক আছে। হাইড্রোফিলিক মানে কি? দ্য সাবস্ট্যান্সেস which absorb কি liquid is which absorb water is called হাইড্রোফিলিক সাবস্টেন্স, ঠিক আছে। হাইড্রোফিলিক মানে কি? হু হ্যাভ অ্যাফিনিটি টু অ্যাবজর্ব ওয়াটার, হু হ্যাজ অ্যাফিনিটি টু ওয়াটার, ঠিক আছে। হাইড্রোফিলিক কথাটার মানে কি? হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক এই কথাটার মানে কি? হাইড্রোফিলিক মানে হচ্ছে হ্যাভিং অ্যাফিনিটি টু ওয়াটার, ঠিক আছে, হ্যাভিং অ্যাফিনিটি টু ওয়াটার, এটাকে আমরা বলি হাইড্রোফিলিক, ঠিক আছে। তো দেখো, হাইড্রোফিলিক সাবস্টেন্স কারা কারা আছে? এরকম সেলুলোজ, স্টার্চ, জিলেটিন। তো when they come in contact with water, যখন তারা ওয়াটারের কন্ট্যাক্টে আসে তখন কি করে? they absorb it, and conversely they become constricted when they face deficiency of water of the liquid. যদি লিকুইডের ডেফিসিয়েন্সি হয় তখন তারা কি হয়ে যায়? কনস্ট্রিক্টেড হয়ে যায়, ঠিক আছে। অ্যাফিনিটি টু ওয়াটার হচ্ছে টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ওয়াটার, ঠিক আছে। টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ওয়াটার, এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা আরেকটা কথা বলতে পারি, টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ওয়াটার, ঠিক আছে। অ্যাফিনিটি টু ওয়াটার মানে টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ওয়াটার, মানে হ্যাঁ,
আচ্ছা ভাইয়া, আপনি কি হাসেন? আপনাকে কখনো হাসতে দেখি নাই, কেন এই যে হাসতে দেখছো, আসবো না কেন? তো দেখো, they become constricted when they face deficiency of the liquid, ঠিক আছে? As the cell wall and protoplasm are colloidal in nature, as the cell wall, কি কি colloidal? cell wall আর হচ্ছে protoplasm of a cell are colloidal in nature. colloid যারা, তারা কেমন হয়? তারা হয় হচ্ছে হাইড্রোফিলিক। যারা colloid তারা কেমন হয়? হাইড্রোফিলিক হয়। তার মানে কি, সেল ওয়াল আর প্রোটোপ্লাজম কি হবে? সেল ওয়াল আর প্রোটোপ্লাজম কি হবে বলো তো? সেল ওয়াল আর প্রোটোপ্লাজম হবে আলটিমেটলি হাইড্রোফিলিক। তো যারা হাইড্রোফিলিক, দে হ্যাভ অ্যাফিনিটি টু অ্যাবজর্ব ওয়াটার অর টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ওয়াটার, তাই কি না? তাহলে সেল ওয়াল প্রোটোপ্লাজম সবসময় কি করতে চাইবে? ওয়াটার অ্যাবজর্ব করতে চাইবে, ঠিক আছে? তো দেখো কি বললো, অ্যাবজর্বিং ওয়াটার দে বিকাম সোয়েল আপ। তার মানে সেল আলটিমেটলি কিভাবে সোয়েল আপ হয়ে যায়? কিভাবে? ওয়াটার অ্যাবজর্ব করে, ঠিক আছে? এখন কথা, মাহিমা জিজ্ঞাসা করেছে কলয়েডাল মানে কি, ঠিক আছে? কলয়েডাল মানে কি? দেখেন, কলয়েডাল মানে কি? সাসপেনশন আর কলয়েড কি আপনারা বুঝেন? সাসপেনশন আর কলয়েড কি আপনারা বুঝেন? একটু কমেন্টে জানান তো। ক্যান ইউ টেল দ্যাট হাইড্রোফিলিক রেফার্স টু সাবস্টেন্স দ্যাট অ্যাট্রাক্ট ওয়াটার? হ্যাঁ নুসরাত জাহান, এটাও বলতে পারি, সাবস্টেন্স দ্যাট অ্যাট্রাক্ট ওয়াটার, ঠিক আছে? যার অ্যাফিনিটি থাকা মানেই তো অ্যাট্রাক্ট করা, ঠিক আছে? এখন শোনো, আচ্ছা তোমরা হচ্ছে শুনেছো কিনা, সাসপেনশন আর কলয়েড কথাটা শুনেছো কিনা? ওকে, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। সাসপেনশন কি আর কলয়েড কি? ধরে নাও এটা হচ্ছে একটা জার, এই জারের ভেতরে আমি হচ্ছে কিছুটা পানি নিয়েছি, ঠিক আছে? ধরো হচ্ছে আমি জারের ভেতরে কি নিয়েছি? পানি নিয়েছি, ঠিক আছে? জারের ভেতরে কি নিয়েছি? পানি নিয়েছি। তো এখন এর ভেতরে ধরো আমি কিছু ছেড়ে দিলাম। আসলে কি ছাড়া যেতে পারে? যে ধরো কোন একটা মলিকিউল, মানে কোন একটা এলিমেন্ট বা কোন একটা পাউডার ছেড়ে দিলাম, ঠিক আছে? তো এই পাউডার ছেড়ে দেওয়ার পর এদেরকে হচ্ছে একটা জুস যদি বানাই, তো এরপর দেখা যাবে কি, এই যে তোমার যে এলিমেন্টের যে পার্টিকেল গুলো আছে, ঠিক আছে, এই পাউডারের যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলো যদি পানিতে ভাসতেই থাকে, পার্টিকেল গুলো যদি অলওয়েজ মুভ করে, তাহলে এই ইয়াটাকে আমরা বলি কলয়েড। এই সলিউশনটাকে আমরা কি বলি? কলয়েড। এই মিক্সচারটাকে আমরা কি বলি? কলয়েড। আবার ধরো আরেকটা সলিউশন, আরেকটা জারের মধ্যে আমি কি নিলাম? পানি নিলাম। আরেকটা জারের মধ্যে আমি কি নিলাম? পানি নিলাম, ঠিক আছে? পানি নেওয়ার পরে ধরে নাও আমি অন্য কোনো একটা নিছি, পার্টিকেল, অন্য কোনো একটা পার্টিকেল নিছি। এই পার্টিকেল ঢেলে দেওয়ার পরে ধরো আমি এখান থেকে পার্টিকেল গুলা ঢেলে দিচ্ছি, ঠিক আছে? যে পার্টিকেল গুলা এখানে ঢেলে দিচ্ছি, ঢেলে দেওয়ার পর দেখা যাবে এটা আলটিমেটলি ভাসবে না, না ভেসে এই জারের নিচে হচ্ছে জমা হয়ে যাবে, জারের নিচে ডিপোজিটেড হবে, ঠিক আছে? তো এদেরকে আমরা কি বলি? সাসপেনশন। এদেরকে আমরা কি বলি? সাসপেনশন, ঠিক আছে? এদেরকে আমরা কি বলি? সাসপেনশন। তো কলয়েড পার্টিকেলের চেয়ে সাসপেনশনের যে পার্টিকেল, এরা হচ্ছে সাইজটা বড় হয়। সাইজ বড় হওয়ার কারণে গ্র্যাভিটির কারণে এটা নিচে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? আর দিস ইনসলিবল সাবস্টেন্সেস? হ্যাঁ বলতে পারি, ইনসলিবল সাবস্টেন্সেস, ঠিক আছে? ক্লিয়ার? এই পর্যন্ত সাসপেনশন হচ্ছে ইনসলিবল। দেখবেন আমরা হচ্ছে কাশি হইলে ওষুধ খাই না, কফের যে সিরাপ গুলা, কি লেখা থাকে? এরা হচ্ছে সাসপেনশন, ঠিক আছে? কফ সাসপেনশন, এটা হচ্ছে ঝাঁকাই খাইতে হবে, ঝাঁকাই শেক করে নিতে বলে না। কেন শেক করে নিতে বলে? কারণ সাসপেনশন হওয়ার কারণে পার্টিকেল গুলা কিন্তু ওই বোতলের নিচে হচ্ছে জমা হয়ে থাকে, এই জন্য ঝাঁকাই নিতে বলে। বাট আমরা যেমন দুধ খাই না, গরুর দুধ, এই যে গরু ছাগল বা যে কোনো কিছুর দুধে কি হয়? দুধ হচ্ছে একটা কলয়েড, ঠিক আছে? দুধের মধ্যে কি আছে? ফ্যাট আছে, ওয়াটার আছে। কিন্তু এই ওয়াটারের ভেতরে ফ্যাটের পার্টিকেল গুলো অলওয়েজ মুভ করতে থাকে, কখনোই একদম নিচে কিন্তু ডিপোজিটেড হয় না, ঠিক আছে? যেন দুধ অলওয়েজ সাদাই আমরা দেখি। কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে কি হয়? মেইন ইনগ্রেডিয়েন্টস গুলা, পার্টিকেলস গুলা হচ্ছে জারের নিচে ডিপোজিটেড থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, কলয়েড সাসপেনশন একটাও আসলে ডিজলভ হয় না। ওকে সালবিয়া, ভেরি গুড। কলয়েড সাসপেনশন একটাও ডিজলভ হবে না, বাট ব্যাপারটা হচ্ছে কলয়েডের যে পার্টিকেল গুলো, এরা অলওয়েজ মুভ করতে থাকবে কি সলিউশন ইয়াটার মধ্যে আর কি, মিক্সচারটার মধ্যে, বাট সাসপেনশনের পার্টিকেল গুলো নিচে ডিপোজিটেড হবে, ঠিক আছে? ওকে, এখন একটু খেয়াল করো, আমরা যেখানে ছিলাম ইমবাইবিশন কি? ইমবাইবিশনের ক্ষেত্রে তার আগে আমরা কিছু মানে হিস্ট্রি বোঝা ট্রাই করি। দেখো, ড্রাই অ্যান্ড হাফ ড্রাই কলয়েডাল সাবস্টেন্সেস অ্যাবজর্ব লিকুইড, ঠিক আছে? ড্রাই আর হাফ ড্রাই কলয়েডাল সাবস্টেন্সের একটা ট্রেট হচ্ছে তারা লিকুইড অ্যাবজর্ব করতে চায়, ঠিক আছে? দ্য সাবস্টেন্সেস সাচ অ্যাজ সেলুলোজ, এরপর হচ্ছে স্টার্চ, জিলেটিন এটসেট্রা আর হাইড্রোফিলিক, ঠিক আছে? হাইড্রোফিলিক মানে কি বুঝি? সাবস্টেন্স হ্যাভিং অ্যাফিনিটি টু ওয়াটার অর সাবস্টেন্স হ্যাভিং টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ওয়াটার। তার মানে সেলুলোজ, স্টার্চ, জিলেটিন এরা হচ্ছে কি? ওয়াটার অ্যাবজর্ব করতে চায়। তো এইটাই বলা আছে যে when they come in contact with water
they absorb it, ঠিক আছে? And conversely, when they become constricted when they face deficiency of liquid, যখন লিকুইড বা যে কোনো ওয়াটারের ডেফিসিয়েন্সি যদি হয় তখন এরা কেমন হয়ে যায়? কনস্ট্রিক্টেড হয়ে যায়, ঠিক আছে? অ্যাজ দ্য সেল ওয়াল অ্যান্ড প্রোটোপ্লাজম আর কলয়েডাল ইন নেচার, তাহলে ওরাও কেমন হবে? হাইড্রোফিলিক হবে। আর হাইড্রোফিলিক হইলে কি হবে? ওয়াটার অ্যাবজর্ব করতে চাবে। সো এই জন্যই বলছে যে অ্যাজ দ্য সেল ওয়াল অ্যান্ড প্রোটোপ্লাজম আর হাইড্রোফিলিক ইন নেচার, অ্যাবজর্বিং ওয়াটার দে বিকাম সোয়েল আপ, তারা ওয়াটার অ্যাবজর্ব করে ফুলে যাবে, সোয়েল আপ হয়ে যাবে, ঠিক আছে? ওকে ঐশী, আমাকে যে ভয় পাচ্ছ না এটাই ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু দুষ্টামিও করা যাবে না আসলে, ঠিক আছে? ওকে, তো এখন এটা তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, দ্য প্রসেস থ্রু হুইচ এ কলয়েডাল সাবস্ট্যান্স অ্যাবজর্ব ওয়াটার ইজ কল্ড ইমবাইবিশন। তো ইমবাইবিশনের ডেফিনেশনটা কি? এ প্রসেস থ্রু হুইচ এ কলয়েডাল সাবস্ট্যান্স অ্যাবজর্ব ওয়াটার ইজ কল্ড ইমবাইবিশন, ঠিক আছে? তো আমি এটা এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, এখানে এই কমলা কালিতেই লিখি, দেখো, এ প্রসেস থ্রু হুইচ colloidal substances absorb water, আমি সংক্ষেপে H2 লিখে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, এটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি হচ্ছে কি বলতো, এদিক দিয়ে ঘুরাই নিয়ে আসি, যাও, এটাকেই আমরা বলি হচ্ছে ইমবাইবিশন। এটাকেই কি বলি? ইমবাইবিশন বলি, ঠিক আছে? all colloids hydrophilic? Yes, Salvia, all colloids are hydrophilic, ঠিক আছে? all colloids are hydrophilic. Okay, what are the importance of imbibition in plants? দেখেন সাদমান, প্ল্যান্টে কি থাকে? সেল ওয়াল থাকে। আপনার আর আমার কি সেল ওয়াল আছে? কোনো অবস্থাতে কিন্তু আমাদের সেলে সেল ওয়াল নেই, প্ল্যান্ট সেলে সেল ওয়াল আছে। তো প্ল্যান্ট সেলের যে সেল ওয়াল আর প্রোটোপ্লাজম, এরা দুইটাই কি হয়? কলয়েডাল হওয়ার কারণে এরা কিন্তু হাইড্রোফিলিক হয়। তো হাইড্রোফিলিক হইলে কি হবে? এরা ওয়াটার অ্যাবজর্পশন করবে। কোন প্রসেসে? ইমবাইবিশন প্রসেসে। তাহলে রুটস দিয়ে যে ওয়াটার অ্যাবজর্ব করে প্ল্যান্টরা, এটা কোন প্রসেসের মাধ্যমে করে? ফার্স্টলি ইমবাইবিশনের মাধ্যমে করে। এরপর ওই অ্যাবজর্ব ওয়াটারটা রুটের এক সেল থেকে আরেক সেল পর্যন্ত যাওয়ার যে কাজটা, সেটা কিসের মাধ্যমে হয়? ডিফিউশন আর অসমোসিসের মাধ্যমে হয়, ঠিক আছে? তো এই জন্য ইমবাইবিশনের অবশ্যই ইম্পর্টেন্স আছে। আচ্ছা স্যার, ইজ স্পঞ্জ এ কলয়েড? দে অ্যাবজর্ব ওয়াটার। না, স্পঞ্জ কলয়েড না, স্পঞ্জ কলয়েড না। স্পঞ্জের ভেতরে অনেক পোর্স থাকে। স্পঞ্জ কি আসলে? স্পঞ্জ হচ্ছে অনেক ছিদ্র বা পোর্স থাকার কারণে এর ভেতরে বাতাস ভরে থাকে, এটা এয়ারফিল্ড হয়ে থাকে। তো ওই গ্যাপের মধ্যে তো ওয়াটার চলে যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন একটু সামনে যাই, একটা কুইজ আছে আমাদের জন্য, খুবই ইজি। প্রশ্নটা একটু বুঝেন, তারপর আমরা পোলটা লঞ্চ করতেছি। হুইচ সাবস্ট্যান্স ইজ নট হাইড্রোফিলিক? ঠিক আছে, কারা কারা হাইড্রোফিলিক সেটা আমরা আগের স্লাইডে অলরেডি পড়েছি। এখন আমরা জানতে চাচ্ছি কে হাইড্রোফিলিক না। এখন ঠান্ডা মাথায় আনসার করবেন, আমরা পোলটা লঞ্চ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এখানে অপশন আছে সেলুলোজ, লিগনিন, স্টার্চ, জিলেটিন। আজকে আমাদের ক্লাসটা খুবই রিল্যাক্সড একটা ক্লাস, আপনারা চাইলে মন ভরে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমাদের খুব বেশি টপিক আলোচনা করার নেই, ঠিক আছে? ওকে, ডিফিউশন এন্ড অসমোসিসের ডিফারেন্সে আমার প্রবলেম হয়, ঠিক আছে নুহা, বুঝাই দিব, তখন আর প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা ডিফিউশন আর অসমোসিসের ডিফারেন্স খুব ইজিলি পড়াই দিব আপনাদেরকে। ওকে, ভুল করবেন না, কমেন্ট করার দরকার নাই, কারেক্ট আনসার আপনারা হচ্ছে পোলে আনসার করেন, আমরা হচ্ছে তারপরে দেখি। এখানে তো লিডার বোর্ডের একটা ইস্যু থাকছে, তাই না? ওকে 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 ওকে, লাস্ট 5 সেকেন্ডস, 5 4 3 2 1, ক্লোজ। আমরা ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এখন একটু দেখে নেই আনসারটা কি হবে। হুইচ সাবস্টেন্স ইজ নট হাইড্রোফিলিক? তো আমরা আগের স্লাইডে দেখেছি হাইড্রোফিলিক সাবস্টেন্স ছিল কারা? সেলুলোজ, স্টার্চ, জিলেটিন। সো অপশনের দিকে তাকাই, সেলুলোজ, স্টার্চ, জিলেটিন, এরা কেমন হবে? এরা হবে হাইড্রোফিলিক। এরা কেমন হবে? হাইড্রোফিলিক। সেলুলোজ, স্টার্চ, জিলেটিন, এরা কেমন? হাইড্রোফিলিক, ঠিক আছে? এরা কেমন হয়? হাইড্রোফিলিক। তাহলে ইজ নট হাইড্রোফিলিক যদি বলে, তাহলে কারেক্ট আনসারটা কি হবে? লিগনিন। সো কারেক্ট আনসার ইজ বি, ঠিক আছে? সো আমরা যদি একটু লিডার বোর্ডের দিকে তাকাই, লিডার বোর্ডটা আমরা পাবলিশ করে দিয়েছি। সবচেয়ে কম সময়ে কারেক্ট অ্যান্সার দিয়ে টপে আছে সালবিয়া, কংগ্রাচুলেশন সালবিয়া। এরপর আছে মাসনুন, আবরার, তারপর আছে হচ্ছে অসাফ, এরপর আছে হচ্ছে নুহান, তিশান, শাফি, জাইর, সৃজন,
ওয়াসির আনিন, কংগ্রেচুলেশনস তোমাদেরকে। এর বাইরেও যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো তোমাদেরকেও অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ভুল করেছেন তারা হয়তো মিস্টেকেনলি মিস্টেক করে ফেলেছেন, কিন্তু এই মিস্টেকগুলো করা যাবে না, ঠিক আছে। জোহানা জিজ্ঞাসা করেছে ডিস্টিলেশন অ্যান্ড কনডেনসেশনের ডিফারেন্স বুঝি না। ডিস্টিলেশন কনডেনসেশন তো ছোট ক্লাসের পড়াশোনা রে ভাইয়া, আজকে তো আমরা এইগুলা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, এগুলো তো ছোট ক্লাসের, এখন বড় হয়ে গেছো না। ডিস্টিলেশন আর কনডেনসেশন তারপরে একটু বলবো, ঠিক আছে। লাস্টে তুমি এই কোশ্চেনটা আমাকে আবার একটু জিজ্ঞাসা করো, ঠিক আছে। আচ্ছা, লিগনিন সেল ওয়ালের কম্পোনেন্ট, ঠিক আছে, কিন্তু লিগনিন কি না? হাইড্রোফিলিক না। কেন হাইড্রোফিলিক না? লিগনিন তো তোমার কলয়েডাল না, ঠিক আছে। কলয়েডাল যারা তারা হাইড্রোফিলিক হয়। তো সেলুলোজ, জিলেটিন, তারপর হচ্ছে কি ছিল, সেলুলোজ, জিলেটিন আর হচ্ছে স্টার্চ, এরা কেমন? সেলুলোজ, জিলেটিন আর হচ্ছে স্টার্চ, এরা হচ্ছে কলয়েডাল, তাই এরা হাইড্রোফিলিক, ঠিক আছে। এই জন্য একটা প্ল্যান্ট সেল ওয়ালে সেলুলোজের মাত্রাটা বেশি থাকে, ঠিক আছে। অ্যামাউন্ট অফ সেলুলোজ বা চিফ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ প্ল্যান্ট সেল ওয়াল ইজ সেলুলোজ। তো এই জন্য সেল ওয়ালকে আমরা কি বলি? হাইড্রোফিলিক বলি, ঠিক আছে। কারণ সেল ওয়ালের চিফ কম্পোনেন্টটা কি? কলয়েডাল সেলুলোজ। কিন্তু লিগনিন সেল ওয়ালের কম্পোনেন্ট, বাট লিগনিন তো আসলে কলয়েডাল সাবস্টেন্স না, তো এই জন্য লিগনিন হাইড্রোফিলিক না, ঠিক আছে। ওকে, এখন একটু খেয়াল করেন, আহনাফ আনসারটা পেয়েছেন। আর হচ্ছে জোহানা, আপনি ক্লাসের শেষে এই সেম কোশ্চেনটা আবার করে আমাকে একটু মনে করাই দিবেন, ঠিক আছে। একদম লাস্ট স্লাইডে যখন আমি হোমওয়ার্ক দেখাবো না, তখন এই কোশ্চেনটা করে আরেকবার মনে করাই দিব, তখন আমি তোমার এটার আনসার দিয়ে দিব, ঠিক আছে। তো এখন আসো আমরা একটু সামনে আগাই। এখন আমরা একটু ডিফিউশনটা দেখবো, ঠিক আছে। ডিফিউশন কাকে বলে? এই ডিফিউশন বিষয়টার সাথে আমরা সবাই পরিচিত, ঠিক আছে। তো ধরে নেন হচ্ছে এখানে কোনো একটা, ধরেন এ হচ্ছে একটা পজিশন, বি হচ্ছে আরেকটা পজিশন, ঠিক আছে। তো এ আর বি দুইটা পজিশনের মধ্যে ধরে নেন এ পজিশনে কোন একটা পার্টিকেল অনেকগুলো আছে, ঠিক আছে। আর বি পজিশনে কোন একটা পার্টিকেল কম আছে, অল্প কয়েকটা আছে। তাহলে কনসেন্ট্রেশন অফ পার্টিকেল কোন পজিশনে বেশি? অবশ্যই এ পজিশনে বেশি। আর কনসেন্ট্রেশন অফ পার্টিকেল কোথায় কম? বি পজিশনে কম। তাহলে দ্য প্রসেস থ্রু হুইচ particle from the place of high concentration moves to the place of lower concentration is called diffusion. এটা আমরা সবাই জানি। তো দেখো এই কথাটাই বলেছে, ঠিক আছে। না, জিলেটিনের সাথে জিলেট গার্ড রেজারের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। পাগলামি করা যাবে না, পাগলামি করলেই বকা খাবেন। এখন শোনেন, ডিফিউশন, the process through which the molecules of any substance are spread from, একটু বাঁকা হয়ে গেছে, are spread from a region of higher concentration to a region of lower concentration is called diffusion. The process through which a molecules of any substance spread from a region of higher concentration to a region of lower concentration is called diffusion, ঠিক আছে। ওকে, যেখানে হচ্ছে মলিকিউলস এর কনসেন্ট্রেশন বেশি, সেখান থেকে এমন রিজিয়নে যাবে যেখানে মলিকিউলস এর কনসেন্ট্রেশন কি? কম। আচ্ছা, তো এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, কন্ডিশনটা খেয়াল করো। এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, the potential energy of a substance to diffuse from a solution of higher concentration to a solution of lower concentration is called diffusion pressure, ঠিক আছে। এখানে আরেকটা ডেফিনেশন কিন্তু আছে, ডিফিউশন প্রেসারের ডেফিনেশন, ঠিক আছে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। হোয়াটস ডিফিউশন প্রেসার? ডিফিউশন প্রেসার ইজ এ potential energy of a substance which drives the substance to be diffused from a solution or from a region of higher concentration to a solution or region of lower concentration, ঠিক আছে। কেমিস্ট্রি এন্ড বায়োলজির ডিফিউশন আর ডেফিনেশন কি একই? জি, একই ডেফিনেশন, ঠিক আছে। আরিশা জামান, একই ডেফিনেশন। ওকে আবরার, হ্যাঁ ডেফিনেশনটা আবার বলবো, হোয়াই নট। দেখেন কিসের ডেফিনেশন জানতে চান, পুরোটাই আবার বলতেছি। দেখেন ডিফিউশনটা কি? দ্য প্রসেস থ্রু হুইচ দ্য মলিকিউলস অফ এনি সাবস্টেন্স are spread from a region of higher concentration to a region of lower concentration is called diffusion, ঠিক আছে। The process through which the molecule of any substance spread to a region of lower concentration from a region of higher concentration, এটাই প্রসেসটাকে আমরা কি বলছি? ডিফিউশন বলছি, ঠিক আছে। ওকে, মসকিউটোর সায়েন্টিফিক নেমটা আমার এই মুহূর্তে মনে নেই, দেখতে হবে, বুঝছো। মসকিউটোর সায়েন্টিফিক নেম মনে নাই, একটু গুগল করতে হবে, আমার মুখস্থ নাই এটা। এখন আসো হচ্ছে ডিফিউশন প্রেসারটা তাহলে কি?
at a constant temperature and pressure। এই ডেফিনেশনে কিন্তু এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। ডিফিউশন প্রেসারের ডেফিনেশন যখন আমরা দিব তখন এই দুইটা কথা খুব অবশ্যই মেনশন করতে হবে যে at a constant temperature and atmospheric pressure the potential energy of a substance to diffuse from a solution of higher concentration to a solution of lower concentration is called diffusion pressure। ঠিক আছে, এরপর দেখেন আরেকটা ডেফিনেশন আমাদের জন্য ওয়েট করতেছে, সেটা হচ্ছে আন্ডার দ্য সেম অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই কন্ডিশনটা খেয়াল করেন, আন্ডার দ্য সেম অ্যাটমসফিয়ারিক প্রেসার দ্য ডিফারেন্স বিটুইন diffusion pressure of a solution and that of a solvent, মানে diffusion pressure of a solvent is called the diffusion pressure deficit। কি বলা হয়? diffusion pressure deficit। ঠিক আছে, তাহলে হোয়াটস তুমি কি ক্লাস 9 এ ম্যাথে কি পড়ছিলাম? মানে বুঝি নাই। আরিয়ানা তুমি কি জিজ্ঞাসা করেছো? ক্লাস 9 এ ম্যাথে কি পড়ছিলাম, মানে ক্লাস 9 এ ম্যাথে তোমার প্রশ্নটা ক্লিয়ার না? দেখো আমি বুঝতে পারিনি তোমার কথা। দেখো তাহলে ডিফিউশন প্রেসার ডেফিসিট এই কথাটা দ্বারা আমরা কি বুঝি? ডিফিউশন প্রেসার ডেফিসিট হচ্ছে ধরো কোন একটা সলিউশনের ডিফিউশন প্রেসার এবং ওই সলিউশনে যে সলভেন্টটা আছে ওইটার ডিফিউশন প্রেসারের যে ডিফারেন্স সেটাকে আমরা বলি ডিফিউশন প্রেসার ডেফিসিট। ঠিক আছে, তো বিকজ অফ দিস ডিফিউশন প্রেসার ডেফিসিট ইন দ্য মেসোফিল টিস্যু, ঠিক আছে, মেসোফিল টিস্যুর ডিফিউশন প্রেসার ডেফিসিটের কারণে, বিকজ অফ দ্য ডিফিউশন প্রেসার ডেফিসিট ইন দ্য মেসোফিল টিস্যু of a leaf, a cell in deficiency of water absorbs it from its adjacent cell। ঠিক আছে, আই মিন ম্যাথে অনেক ভালো ছিল, হ্যাঁ কিছুটা ছিলাম আর কি, ম্যাথে তো ভালোই ছিলাম কিন্তু হিসাবে ভুল করতাম, যোগ বিয়োগ করতে ভুল করে ফেলতাম, এটাই তো সমস্যা। ঠিক আছে, কথাটা তো তোমার মনে হয় বুঝো নাই। দেখো একটা লিফের যে গ্রাউন্ড টিস্যু তাকে আমরা বলি হচ্ছে মেসোফিল টিস্যু। ঠিক আছে, পাতার যে গ্রাউন্ড টিস্যু বা পাতার যে স্ট্রাকচারাল টিস্যু সেটাকে আমরা কি বলি? গ্রাউন্ড টিস্যু। ঠিক আছে, এই স্ট্রাকচারাল টিস্যু আর গ্রাউন্ড টিস্যু অফ লিফ ইজ কল্ড মেসোফিল টিস্যু। কি বললাম? স্ট্রাকচারাল or ground tissue of leaf is called মেসোফিল টিস্যু। ঠিক আছে, তো ধরো এই মেসোফিল টিস্যুতে এরকম অনেকগুলা সেল আছে। কি আছে? অনেকগুলা সেল আছে। ঠিক আছে, এগুলা কি মেসোফিল টিস্যুর একটা সেল। এটা কিসের ফিগার? ধরুন এটা হচ্ছে মেসোফিল টিস্যুর ফিগার। ঠিক আছে, মেসোফিল টিস্যুতে অবশ্যই কি থাকবে? অনেকগুলা সেল থাকবে। তো দেখো কি বললো কথাটা, বিকজ অফ দ্য ডিফিউশন প্রেসার ডেফিসিট ইন দ্য মেসোফিল টিস্যু অফ এ লিফ a cell in deficiency of water absorbs it from the its adjacent cell। ধরে নাও হচ্ছে এই সেলটা, ঠিক আছে, এই সেলটা কিসে আছে? ওয়াটার ডেফিসিয়েন্সিতে আছে। এই সেলটা কিসে আছে? ওয়াটার ডেফিসিয়েন্সিতে আছে। তাহলে সে কি করবে? তার পাশের যে সেল, অ্যাডজাসেন্ট যে সেল, সেখান থেকে ওয়াটার অ্যাবজর্ব করে নিবে। তাহলে এই সেলটাতে আবার ওয়াটারের ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেল, তখন এই সেলটা কি করবে? তার পাশের সেল থেকে আবার ওয়াটার অ্যাবজর্ব করে নিবে। আবার কি এই সেলে তাহলে ওয়াটার ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেল, তাহলে এটাও কি করবে? তার পাশের সেল থেকে ওয়াটার নিয়ে নিবে, আবার এটাও তার পাশের সেল থেকে নিবে। এভাবে অ্যাডজাসেন্ট সেলগুলো থেকে এরা ওয়াটার অ্যাবজর্ব করে নিবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই লাস্ট পোর্শনটা ক্লিয়ার হয়েছে? বিকজ অফ ডিফিউশন প্রেসার ডেফিসিট ইন দ্য মেসোফিল টিস্যু অফ এ লিফ, a cell in deficiency of water absorbs water from its adjacent cell। বুঝতে পেরেছো কিনা? আচ্ছা ভাইয়া, ডিফিউশন প্রেসার ডেফিসিট এন্ড ডিফিউশন প্রেসারের ডিফারেন্সটা কি? ভেরি গুড। দেখেন ডিফিউশন প্রেসারটা কি, আমি একটু একটা এক্সট্রা পেজে যাই। ধরে নেন হচ্ছে এইখানে কিছু মলিকিউলস আছে। ঠিক আছে, এখানে কিছু মলিকিউলস আছে, এখানে মলিকিউলস অনেক বেশি, ঠিক তার পাশে এখানে মলিকিউলস কি কম। ঠিক আছে, তো এই যে এখানে মলিকিউলস অফ হায়ার কনসেন্ট্রেশন, রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন, এটা কি রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে মলিকিউল গুলা কি করতে যাবে? রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন থেকে রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশনে স্প্রেড করবে না, শিফট করতে যাবে না। তো এই যে এইটার জন্য এই যে রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন থেকে মলিকিউলগুলো যে রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশনে শিফট করতে যাচ্ছে, এই শিফটিং এর জন্য তার মধ্যে যে পটেনশিয়াল এনার্জিটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এই জন্য তার মধ্যে যে পটেনশিয়াল এনার্জিটা ক্রিয়েট হয়েছে, এই পটেনশিয়াল এনার্জিটাকে আমরা কি বলি? ডিফিউশন প্রেসার। মানে ডিফিউজড হওয়ার জন্য
ডিফিউজড যাতে হইতে পারে এই জন্য তার মধ্যে যে এনার্জিটা ক্রিয়েট হয়েছে সেটাকেই বলা হচ্ছে কি ডিফিউশন ডিফিউশন প্রেসার। এটাকেই বলা হচ্ছে কি ডিফিউশন প্রেসার। ঠিক আছে, তো এখন একটা সলিউশন চিন্তা করো। এখন একটা সলিউশন চিন্তা করো, ধরে নাও আমি একটা জার যদি চিন্তা করি, ধরে নাও একটা জার, এই জারের ভেতরে কোন একটা ইয়া আছে, ধরো এই জারের ভেতরে আমি পানি নিছি, ঠিক আছে, এটা হচ্ছে পানি। তো এরপরে ধরে নাও এই পানির বলা জারের মধ্যে ধরে নাও আমি কোনো একটা কালার অ্যাড করলাম, ঠিক আছে, ধরে নাও হচ্ছে 2 ড্রপস, এটা হচ্ছে 2 ড্রপস অফ কালার অ্যাড করে দিলাম, পিঙ্ক কালার অ্যাড করে দিলাম। তাহলে পানি টোটাল পানির কালারটা কি হয়ে যাবে, আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে না? এই ড্রপগুলা কি পানিতে ছড়াই যেতে থাকবে না? ছড়াই যেতে থাকবে কিনা? তাহলে দেখো টোটাল এই সলিউশনের, এই টোটালি সলিউশনের একটা ডিফিউশন প্রেসার আছে, আবার এই সলিউশনের যে সলভেন্ট অর্থাৎ ওয়াটার যে তার একটা ডিফিউশন প্রেসার আছে। তো সলিউশনের ডিফিউশন প্রেসার মানে ডিফিউশন প্রেসার অফ সলিউশন, ডিফিউশন প্রেসার অফ সলিউশন মানে টোটাল সলিউশনের ডিফিউশন প্রেসার, আর হচ্ছে ডিফিউশন প্রেসার অফ সলভেন্ট অনলি, ডিফিউশন প্রেসার অফ সলভেন্ট অনলি। ঠিক আছে, মানে অনলি সলভেন্ট। ঠিক আছে, এই দুইটার যে ডিফারেন্স, এই দুইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই বলা হচ্ছে কি, এই ডিফারেন্সটাকেই বলা হচ্ছে ডিফিউশন প্রেসার ডেফিসিট। কি বলা হচ্ছে? ডিফিউশন প্রেসার ডেফিসিট, ডিফিউশন প্রেসার ডেফিসিট। এইবার ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ, বায়োলজিতে ফিজিক্স কিছুটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন? এখন থার্ড ডেফিনিশনটা বুঝিনি, এক্সাম্পল বোঝালেও রিলেট করতে পারছি না। আচ্ছা, এইটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এক্সপ্লেন ডিফিউশন প্রেসার ডেফিসিট প্লিজ, সেটাই বলতেছি। দেখেন, আচ্ছা দেখেন কি বললাম, যে ডিফিউশন মানে ডিফারেন্স বিটুইন ডিফিউশন প্রেসার অফ এ সলিউশন and diffusion pressure of solvent of that solution is called diffusion pressure deficit। ঠিক আছে, একটু আগের পেজে ফিরে আসি, দেখেন কি বলা ছিল, because of the এই যে কি ছিল কথাটা দেখেন, under the same atmospheric pressure the difference between the diffusion pressure of a solution and that of a solvent is called the diffusion pressure deficit। diffusion pressure deficit তো ক্লিয়ার। এখন শুনেন, এখন একটা শুনেন ডিফিউশন প্রেসারটা তাহলে কি ছিল। দেখেন ডিফিউশন প্রেসারটা ছিল হচ্ছে at a constant temperature and atmospheric pressure the potential energy of a substance to diffuse from a solution of higher concentration to a solution of lower concentration is called diffusion pressure। তার মানে diffusion occurs due to diffusion pressure। তার মানে diffusion প্রেসারটা হচ্ছে কজ আর ডিফিউশনটা হচ্ছে রেজাল্ট। এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এয়ার সলভেন্ট, আচ্ছা ডিফিউশন ইন এয়ারে সলভেন্ট এন্ড সলিউট কোনগুলো? ডিফিউশন ইন এয়ারে তো কোনো সলিউট সলভেন্ট নাই, সালবিয়া। ঠিক আছে, ডিফিউশন অফ এয়ারে কোনো সলিউট সলভেন্ট তো থাকতেছে না তো। ঠিক আছে, এয়ার দিয়ে কি কোনো সলিউশন হচ্ছে? এটা তো হচ্ছে না। আসেন, এটা যদি যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, ভাইয়া অসমোসিসটা রিপিট করলে ভালো হয়। অহনা, অহনা তুমি ক্লাসে জয়েন করেছো কখন আপু, একটু অনেস্টলি বলো তো। আমরা অসমোসিস রিপিট করব কি? আমরা তো অসমোসিস এখনো পড়াই নাই, এখন শুরু করব অসমোসিস। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, ভয় পাওয়ার কিছু নেই, অসমোসিস আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি। ঠিক আছে, তার মানে কি ভাইয়া, এনার্জি টু কন্ডাক্ট ডিফিউশন ইজ কল্ড ডিফিউশন প্রেসার। ভেরি গুড আহনাফ, এনার্জি টু কন্ডাক্ট ডিফিউশন ইজ কল্ড ডিফিউশন প্রেসার। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। দেন এয়ারের ডিফিউশন ডেফিসিটটা কিভাবে বের করব? এয়ারের ডিফিউশন ডেফিসিট তোমাকে বের করতে দিবে না। আমরা ডিফিউশন ডেফিসিটের দেওয়ার সময়, ডেফিনিশন দেওয়ার সময় কিন্তু সলিউশনের ক্ষেত্রে বলেছি। ঠিক আছে, এয়ারের ক্ষেত্রে বলি নাই, কারণ আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আগে আমাদের মাথায় রাখতে হবে আমরা পড়তেছি কি, প্ল্যান্ট অ্যান্ড ওয়াটার রিলেশনশিপ। ঠিক আছে, প্ল্যান্টের সাথে ওয়াটারের কি রিলেশনশিপ, সেটা পড়ার সময় হচ্ছে আমাদের এই তিনটা টপিক মাথায় আসছে, যে ইমবাইবিশন, ডিফিউশন এন্ড অসমোসিস। তো আমরা ডিফিউশন কিন্তু এয়ারে কি ডিফিউশন হচ্ছে মানে ফিজিক্সে এইগুলা নিয়ে কথাবার্তা বলবে কিভাবে হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা বায়োলজিতে কিন্তু অনলি প্ল্যান্টকে নিয়ে কথাবার্তা বলতেছি, যে প্ল্যান্টের মধ্যে ডিফিউশনটা কেমনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ডিফিউশনটা কেমনে হচ্ছে, এটা হচ্ছে প্ল্যান্টের মধ্যে ডিফিউশন কেমনে হয় সেইগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। কথা কি এবার ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু আসলে ওই এআর এর সলিউশন আছে কিনা এরকম কোনো কিছু নিয়ে কথা বলতেছি না। তো এআর এরটা আপনাকে বের করতে হবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এআর এ তো আমরা কোনো সলিউশন চিন্তা করতেছি না। এখন আসেন অসমোসিসটা কি?
অসমোসিসটা কি দেখেন, একটা সিনারিও এখানে দাঁড় করানো হয়েছে। কি বলছে? ইফ টু সলিউশনস অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশনস হ্যাভিং সেম সলভেন্ট, তিনটা কথা, two solutions of different concentrations having same solvent and solute are separated by a selectively permeable membrane, the concentration of both solution will soon be equal. ঠিক আছে, ধরে নাও এই কালারে না দেখি, আমরা একটু হোয়াইট দিয়েই দেখাই। ধরে নাও এটা একটা জার, এই জারের মধ্যে একটা সেমি পারমিয়েবল বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন আছে। কি আছে? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন আছে। ঠিক আছে, এই যে এটা আমরা একটু মার্কিং যদি করি, এটা কি? এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, তোমাদেরকে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলতে আমরা কি বুঝি? এটা কি আমরা জানেন? মেসোফিল টিস্যুটা দেখাবেন আপনার। মেসোফিল টিস্যু বললাম তখন ভাইয়া, এই যে মানে মেসোফিল টিস্যুটা কি? স্ট্রাকচারাল অর গ্রাউন্ড টিস্যু অফ লিফ ইজ কল্ড মেসোফিল টিস্যু। ঠিক আছে, তো এই মেসোফিল টিস্যুর মধ্যে কি হয়, এক্সাম্পল দিছে আর কি এখানে, যে ধরো পাতার কোন মেসোফিল টিস্যুর কোন একটা সেলের মধ্যে হচ্ছে ওয়াটারের ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে বা ওয়াটার ডেফিসিট হয়েছে, তাহলে ওই সেলটা কি করবে? তার পাশের সেল থেকে মানে অ্যাডজেসেন্ট সেল থেকে ওয়াটার অ্যাবজর্ব করে নিবে। এভাবে এক সেল আরেক সেল থেকে ওয়াটার অ্যাবজর্ব করে নিতে থাকবে, এইটাই বলেছিলাম। আর মেসোফিল টিস্যুর যে মাইক্রোস্কোপিক ফিগার যেটা আছে, সেটা তুমি হচ্ছে প্যারালাল টেক্সট বা বই থেকে দেখে নিতে পারবা, বা যখন আমরা পড়াবো তখন সামনেও পাবা। ঠিক আছে, এখন আসলে আলাদা করে ড্র করতে চাচ্ছি না। এখন দেখো, ধরো এটা একটা জার, এই জারের ভিতরে কি আছে? জারকে দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে কি দিয়ে? একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। এখন আমাকে একটু বলো যে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন এটা কি? তোমরা কি জানো সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন কি? এটা কি কেউ জানো? জাফির, a membrane that can block some substance but let other to pass through. Very good. Then আচ্ছা, ওকে, জানো না, one selected element can enter, one না, only selected elements can enter. হ্যাঁ জানো, ঠিক আছে। রায়ান জানে, নুসরাত জাহান জানেন। আচ্ছা, কেউ জানে, কেউ জানেন। আচ্ছা, আমি ডিসকাস করবো আবার। আহনাব জিজ্ঞাসা করেছে, ভাইয়া ইজ প্লাজমা লেমা an example of semi permeable membrane? Yes, plasma lemma is a semi permeable membrane. ঠিক আছে, প্লাজমা লেমা ইজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন। সালভিয়া জিজ্ঞাসা করেছে, দেন যে সেল থেকে অ্যাবজর্ব করে ওই সেলের ওয়াটার ডেফিসিয়েন্সি হবে না? জি হবে তো সালভিয়া, অবশ্যই ওয়াটার ডেফিসিয়েন্সি হবে। দেখেন এটাই তো পড়াইলাম। দেখেন ধরেন এই সেলে ওয়াটার ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে, এই সেলটা কি করবে? তার পাশের সেল থেকে ওয়াটার নিয়ে নিবে, তাহলে পাশের সেল আবার ওয়াটার ডেফিসিয়েন্সি হয়ে গেল, তাহলে এই পাশের সেলটা কি করবে? তার পাশের সেল থেকে আবার ওয়াটার নিয়ে নিবে। এইভাবে একটা সেল থেকে ওয়াটার নিলে কি তার পাশের সেলে আবার কি ওয়াটার ডেফিসিয়েন্সি তৈরি হবে না? এভাবে এক সেল থেকে আরেক সেলে ওয়াটার যাইতে থাকবে। এইভাবে হইতে হইতে একসময় দেখা যাবে কি রুট পর্যন্ত ঘটনাটা চলে গেছে। তো এইভাবেই কি যখন দেখা যাবে যে রুটের কোন একটা সেলের মধ্যে ওয়াটারের ডেফিসিয়েন্সি দেখা দিছে, তখন বাইরের যে মাটি ছিল, মানে মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি ছিল, সেই পানিটা সেলের ভেতরে প্রবেশ করে যাবে, ঢুকে যাবে। ঠিক আছে, এইভাবেই তো ওয়াটার অ্যাবজর্পশনটা হয়। দ্য সিলেক্টেড মেমব্রেন হুইচ ক্যান এন্টার ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। না, আবরার হইল না তো। ঠিক আছে, আবরার হইল না। ওকে, সামিউর সে জানে। ঠিক আছে, আমি একটু বুঝাই বলতেছি, আমি একটু সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনটা বুঝাই বলতেছি। ঠিক আছে, দেখেন একটু খেয়াল করেন, যে কোনো মেমব্রেন হতে পারে থ্রি টাইপসের। ঠিক আছে, মেমব্রেন হতে পারে থ্রি টাইপসের। কি কি টাইপ? তিনটা টাইপ। একটা হচ্ছে পারমিয়েবল মেমব্রেন, পারমিয়েবল মেমব্রেন। আরেকটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল or selectively permeable, selectively permeable। ঠিক আছে, selectively permeable membrane। আর আরেকটা হচ্ছে impermeable membrane, impermeable membrane। তো নাম শুনেই বুঝতে পারতেছেন এখানে ঘটনাটা আসলে কি ঘটবে। তারপরে আপনাদেরকে একটু বুঝাই বলি। দেখেন, যেটা হচ্ছে পারমিয়েবল মেমব্রেন, তার মধ্য দিয়ে both solute and solvent can pass through। বুঝছেন, সলিউট আর সলভেন্ট দুইজনই কি পাস করে যেতে পারবে? কার মধ্য দিয়ে? পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে।
তাহলে সেমি পারমিয়েবল মেমব্রেনটা কি? আচ্ছা, ইমপারমিয়েবলটা যদি দেখি, ইমপারমিয়েবল মেমব্রেন এদের ক্ষেত্রে কি হবে? ইমপারমিয়েবলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে neither solute nor solvent can pass through it. ঠিক আছে, তাহলে আসেন সেমি পারমিয়েবল বলতে কি বুঝি? সেমি পারমিয়েবল আর সিলেক্টিভলি পারমিয়েবল বলতে বুঝি solutes, solvent can pass through only, but solute can't. সলিউট যাইতে পারবে না, অনলি সলভেন্ট গুলা যাইতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। ক্যান ইমপারমিয়েবল মেমব্রেন বি কল্ড নন পারমিয়েবল? হ্যাঁ, নন পারমিয়েবল বলা যায়। জাফির, বলা যেতে পারে। নুহা, সেমি পারমিয়েবল মেমব্রেন আর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন সেম? হ্যাঁ, সেম সেম। ঠিক আছে, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন সেম। ঠিক আছে, এখন চলে আসেন, তাহলে এরকম একটা সেমি পারমিয়েবল মেমব্রেন ধরেন আছে। এরপর বলা হয়েছে কি, টু সলিউশনস হ্যাভিং ডিফারেন্ট কনসেন্ট্রেশন হ্যাভিং সেম সলভেন্ট। সলভেন্ট সেম হইতে হবে। কি হবে? সলভেন্ট হবে কি? সেম সলভেন্ট। ঠিক আছে, সেম সলভেন্ট অ্যান্ড সলিউট। সলভেন্ট সলিউট দুইটাই সেম। ধরে নিলাম এটার মধ্যে আমি নিছি হচ্ছে, ধরে নিলাম হচ্ছে এটার মধ্যে এটা হচ্ছে সলিউট, এটা ধরেন একটা সলিউট, এটাও কি সেম সলিউট। ঠিক আছে, সেম সলভেন্ট। ঠিক আছে, সেম সলভেন্ট, দুইটা সলিউশনেই কি সেম সলভেন্ট আছে। বাট এই পোর্শনটা ধরে নিন, এটা এ পোর্শন, এটা হচ্ছে বি পোর্শন। তো এ যে পোর্শনটা আছে, ধরে নিলাম এ পোর্শনটাতে সলিউট যেটা আছে, সলিউট হচ্ছে অনেক বেশি। এ পোর্শনটাতে সলিউট কি অনেক বেশি। ঠিক আছে, বাট বি পোর্শনটাতে সলিউট কি কম। বি পোর্শনটাতে সলিউট কম। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এ আর বি কোন এর কনসেন্ট্রেশন বেশি বলেন তো? এ পোর্শন না বি পোর্শন? কোন সলিউশনের কনসেন্ট্রেশন বেশি একটু কমেন্টে জানান তো। এ না বি, কোনটার কনসেন্ট্রেশন বেশি? নুহা, এর কনসেন্ট্রেশন বেশি। তিশান, আচ্ছা, জাফির, ওকে, মাসনুন, আচ্ছা, এ এর কনসেন্ট্রেশনটা হচ্ছে বেশি। চমৎকার। আর বি এর কনসেন্ট্রেশনটা কিন্তু কম। তাহলে দেখেন তো, যদি আমরা এর বেসিসে কম্পেয়ার করি, সলিউটের প্রপোর্শনে সলভেন্ট বেশি কোথায়? বিতে নাকি এতে? বিতে নাকি এতে? কোথায় সলভেন্ট বেশি? ইন প্রপোর্শন টু সলিউট সলভেন্ট বেশি কোথায়? এতে নাকি বিতে? বিতে, বিতে। চমৎকার চমৎকার। যদি আমরা সলিউটের বেসিসে চিন্তা করি, ইন প্রপোর্শন অফ সলিউট সলভেন্ট ইজ মোর ইন বি। তাহলে দেখো, সেম সলিউট সেম সলভেন্টের দুইটা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দ্বারা ডিফারেন্সিয়েটেড। তো যেই প্রসেসে কি হবে, সলভেন্ট লোয়ার কনসেন্ট্রেশনের যে সলিউশন সেখান থেকে হায়ার কনসেন্ট্রেশনের যে সলিউশন সেখানে মুভ করবে, সেই প্রসেসটাকে আমরা কি বলি? অসমোসিস বলি। মানে এই যে সলভেন্ট যেটা আছে, এই সলভেন্ট কি করবে? আস্তে আস্তে এখানে চলে আসবে। সলভেন্ট কি করবে? সলভেন্ট আস্তে আস্তে কোথায় চলে আসবে বলতো? সলভেন্ট চলে আসবে হচ্ছে বি থেকে এতে, মানে সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন থেকে সলিউশন অফ হায়ার কনসেন্ট্রেশনে চলে আসবে। এই প্রসেসটাকে বলা হয় কি? অসমোসিস। প্রসেসটাকে কি বলা হয়? অসমোসিস। তো দেখো, আমরা যদি ডেফিনেশনের দিকে তাকাই, দেখো কি বলেছে, when two solutions of different concentration with same solute and solvent are separated with a selectively permeable membrane, the solvent flows from its solution of lower concentration. Solvent flows from the solution of lower concentration to the solution of higher concentration. ঠিক আছে? Moreover, of solvent through a selectively permeable membrane from a solution of lower concentration to a solution of higher concentration is called osmosis. Definition of osmosis clear হয়েছে আপনাদের কাছে? অসমোসিসটা কি বুঝেছেন?
অসমোসিস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সালবিয়া ক্লিয়ার। অসমোসিস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেখেন, সেম সলিউট সেম সলভেন্টের দুটা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন যদি একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আলাদা করা থাকে, তাহলে যেই প্রসেসে লোয়ার কনসেন্ট্রেশনের সলিউশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের সলিউশনে সলভেন্ট পার্টিকেল গুলা মুভ করে চলে আসবে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি? অসমোসিস বলছি। ভেরি গুড। হ্যাঁ, না, সামহিউর অপোজিট টু ডিফিউশন না। Osmosis is also one kind of diffusion. কিভাবে দেখেন, কিভাবে একটু বুঝাই বলি। দেখেন তো, বি সলিউশন যেটা আছে সেখানে সলিউটের কম্পারিজনে, সলিউটের প্রপোর্শনে কি বেশি? সলভেন্ট বেশি। আর এখানে সলিউটের প্রপোর্শনে কি কম? সলভেন্ট কম। তাহলে কম্পারেটিভলি আমরা বলতে পারি বি সলিউশনে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি, বি আর এ সলিউশনে হচ্ছে সলভেন্টের কনসেন্ট্রেশন কম। তাহলে সলভেন্ট কি করতেছে? যেই সলিউশনে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে এমন সলিউশনে আসতেছে যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন কম। তো দিস ইজ ডিফিউশন অফ সলভেন্ট। তাহলে অসমোসিসকে আমরা কি বলতে পারি? অসমোসিস ইজ ওয়ান কাইন্ড অফ diffusion. Osmosis is one kind of diffusion of solvent. ঠিক আছে, one kind of diffusion of solvent. দেখো এখানে সলভেন্টের ডিফিউশন হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সলিউশন কি শুধু লিকুইড দিয়েই পসিবল? না, লিকুইড আর হচ্ছে ইয়া দিয়েও পসিবল, লিকুইড আর হচ্ছে সলিড দিয়ে পসিবল। ঠিক আছে, প্রবলেম নাই তো। এখন দেখেন, সলিউশন কি শুধু লিকুইড? বুঝছে? আচ্ছা, জাফির জিজ্ঞাসা করেছেন, সো দ্য লোয়ার কনসেন্ট্রেশন বিকামস হায়ার এন্ড হায়ার কনসেন্ট্রেশন বিকাম লোয়ার, হুইচ মেক্স দেম ইকুয়াল কনসেন্ট্রেশন। ইয়েস ইয়েস জাফির, বুঝতে পেরেছেন। এই যে আগের ইয়েতেই তো বলা আছে যে এই যে দ্য সলিউশনস উইল সুন বিকাম ইকুয়াল, দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, এই যে দ্য কনসেন্ট্রেশন অফ বোথ সলিউশন উইল সুন বিকাম ইকুয়াল। ঠিক আছে, এখন দেখো ডিফিউশন আর অসমোসিসের ডিফারেন্স তাহলে কি হবে? বুঝবো কিভাবে কোন প্রসেস কাজ করছে, বুঝবেন কিভাবে কোন প্রসেস কাজ করছে। ঠিক আছে, এটা আপনি বুঝবেন হচ্ছে নেক্সট স্লাইডে গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে, অসমোসিসের প্ল্যান্ট ডিফিউশন কি? আচ্ছা, অসমোসিসের প্ল্যান্ট বডিতে ফাংশন হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ। ঠিক আছে, মানে সেলের মধ্যে দিয়ে যে ওয়াটার এক সেল থেকে আরেক সেলে যাবে, এটা অসমোসিসের মাধ্যমে হবে। কিভাবে হবে নেক্সট ক্লাসে জানতে পারবা। আসো আমরা দুইটা ডিফারেন্সটা একটু দেখে ফেলবো। ঠিক আছে, এরপরে আমাদের আর কোনো টপিক নেই, এরপর আমরা কুইজ দিয়ে শেষ করে ফেলবো। সো খেয়াল করো, নাও লেট আস নো দ্য ডিফারেন্সেস বিটুইন ডিফিউশন আর অসমোসিস। কি বলেছে দেখো, মেমব্রেন। অসমোসিসে কিন্তু একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন লাগে, ডিফিউশনে এমন কিছু লাগে না। তো দেখো, নো মেমব্রেন ইজ রিকোয়ার্ড ফর ডিফিউশন। ঠিক আছে, আর এখানে কি লাগবে? একটা সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ এসেনশিয়াল ফর অসমোসিস। ফিজিক্যাল স্টেট, diffusion can occur in solid, liquid or gaseous states, but osmosis is limited to liquids and occurs only with solvent molecules. কথা ক্লিয়ার? এখন আসেন direction of flow. In diffusion, substance move spontaneously from a region of higher concentration to a region of lower concentration, but in osmosis, solvent molecules flow from a solution of lower concentration to a solution of higher concentration. কিন্তু মজার কথা হচ্ছে, যেটা সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন সেখানে সলভেন্টের অ্যামাউন্টটা বেশি, আর যেটা হচ্ছে সলিউশন অফ হায়ার কনসেন্ট্রেশন সেখানে সলভেন্টের অ্যামাউন্টটা কিন্তু কম্পারেটিভলি কম। সো এই জন্য এটাকে আমরা কি বলেছিলাম? ডিফিউশন অফ সলভেন্ট বলেছিলাম। ঠিক আছে, ওকে। এক্সামে কিভাবে আসবে? এক্সামে সিলেক্টিভ 4টা কোশ্চেন আসতে পারে এখান থেকে। সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই ইমবাইবিশন, what do you mean by osmosis, what define diffusion, define osmosis, define hydrophilic substance, define imbibition, আর difference between diffusion and osmosis। এর বাইরে আর কোনো কোশ্চেন আজকের লেকচার থেকে আসার মতো নাই, আর হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, এখন আসেন নেচার অফ সলিউশন। ডিফিউশন ক্যান অকার বিটুইন সলিউশনস অফ ডিফারেন্ট নেচার্স, বাট এখানে সেম সলিউট সেম সলভেন্ট ইউজ করেছিলাম। সো সলিউশন অফ সেম নেচারের মাঝে কি হবে? অসমোসিস হবে। তো এখন আপনাদের জন্য আছে একটা কুইজ, ঠান্ডা মাথায়। ইন এ ওয়ে, হ্যাঁ, তুমি একটা জোর করে বলতে পারো যে উল্টা, মানে নর্মালি দেখে মনে হইতে পারে, নেকেড আইয়ে দেখে মনে হইতে পারে যে উল্টা, বাট অ্যাকচুয়ালি সেটা কিন্তু উল্টা না। ডিফিউশনটা অসমোসিসের উল্টা না। ঠিক আছে, একই জিনিস। এরপর দেখো একটা কুইজ আছে, ঠান্ডা মাথায় আনসার করবা। কোশ্চেনটা বলতেছি, হুইচ ইজ কল্ড ফ্লুইড অফ লাইফ। একদম ইজি, এটা যে ভুল করবে তার বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলবে। ঠিক আছে, সো আমরা আনসার করে ফেলি। দেখি, পোলটা লঞ্চ করে দিচ্ছি। হোয়াট ইজ কল্ড দ্য ফ্লুইড অফ লাইফ? ঠিক আছে, হুইচ ইজ কল্ড দ্য ফ্লুইড অফ লাইফ, এটা যদি কেউ ভুল করছো
তার সেল থেকে এই জিনিস বের করে ফেলবো। ভাইয়া প্লাজমা লেমা ইজ এন এক্সাম্পল অফ সেমি পারমিয়েবল মেমব্রেন। ইয়েস আহনাফ, অলরেডি বলেছি প্লাজমা লেমা ইজ এন এক্সাম্পল অফ সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, এই যে যারা ভুল করছে, কয়েকজন অলরেডি ভুল করে ফেলছে। ঠিক আছে, ওদের আর বেঁচে থাকার অধিকার নেই, ওরা ফ্লুইড অফ লাইফ ভুল করে ফেলছে। পানির অপর, সরি আনসার তো বলেই দিলাম, জীবনের অপর নাম কি সেটা সে বলতে পারে নাই। ঠিক আছে, ওকে ঠিক আছে, লাস্ট 3 সেকেন্ডস, 3 2 1 ক্লোজ করে দিচ্ছি। 81% মানুষজন কারেক্ট আনসার দিতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা 1 and 2 মার্কস নলেজ বেসড, আর হচ্ছে খ বি তে যে কোশ্চেন গুলো থাকে 1 and 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। এখন দেখো কিভাবে এই ফ্যাক্টর গুলা কন্ট্রিবিউট টু ওয়াটার এন্ড প্লান্টস, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো ডিটেইলে। আহনাফ, এগুলো নেক্সট লেকচারে থাকবে। তো এখন আসো, হুইচ ইজ কল্ড ফ্লুইড অফ লাইফ? অবশ্যই পানি, ওয়াটার। কারেক্ট আনসার ইজ সি। তো 81% স্টুডেন্ট কারেক্ট আনসার দিতে পারছো, বাকিদের নিয়ে আসলে কিছু বলার নাই, তোমরা কি বুঝে ভুল করলা এটা। তো আবারও আজকে আমাদেরকে চমকে দিয়ে আবারও টপে আছে সালবিয়া, কংগ্রাচুলেশন সালবিয়া। এরপর আছে মাসনুন, জাফির, অহনা, অকিল, তিশান, সৃজন, তাহসিন, ওয়াসির, আনিন, জারিফ, কংগ্রাচুলেশনস তোমাদেরকে। এর বাহিরে ডিফিউশনের অসমোসিসের ডেফিনেশন দিতে হবে, আর ডেফিনেশন না দিলেও তুমি জাস্ট এই যে এটা বললেও হবে, জাস্ট হুবহু এটা তুলে দিলেও হবে, আর তুমি ডেফিনেশন দিয়েও বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এর বাহিরেও যারা কারেক্ট আনসার দিতে পেরেছো তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। তো একটা এমসিকিউ আছে, দেখি আমরা, যে ওপেনিং এন্ড ক্লোজিং অফ ডোরস এন্ড উইন্ডোজ আর টাফ ইন দ্য রেইনি সিজন বিকজ ইন হুইচ অফ দ্য ফলোইং প্রসেস। দেখো যখন বর্ষাকাল আসে, রেইনি সিজনে দরজা জানলা খোলা কষ্ট হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ দরজা জানলা কাঠের তৈরি থাকে নর্মালি। তো কাঠটা কি? কাঠ তো অ্যাকচুয়ালি কি সেল, মানে প্ল্যান্ট সেল না। তো প্ল্যান্ট সেলের সেল ওয়াল আছে না, তো সেল ওয়ালটা কি বলতো? সেলুলোজ কন্টেইনিং, তো রিচ ইন সেলুলোজ, আর সেলুলোজ হচ্ছে হাইড্রোফিলিক। তো বর্ষাকালে দেখা যায় কি ওরা হচ্ছে অনেক বেশি পানি করতে চায়। ঠিক আছে, তো এটা কোন প্রসেসের কারণে প্রবলেমটা হচ্ছে? এটা হচ্ছে ইমবাইবিশন। ঠিক আছে, কোন প্রসেসের কারণে পানি অ্যাবজর্ব করতে চায়, তখন জানলা দরজা খুলতে আমাদের কষ্ট হয়। তো আনসারটা হবে ইমবাইবিশন। ঠিক আছে, ওকে ঠিক আছে, আনসার ইজ ডি। ভেরি গুড ইহান, তিশান, সালবিয়া। ওকে, আসো আমরা হোমওয়ার্ক দেখি। দেখো, হোয়াট ইজ অসমোসিস, ডেফিনেশন জানতে চেয়েছে। দেখো কতবার আসছে, দিনাজপুর বোর্ড 24, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, এরপর হচ্ছে তোমার এসবিটা কি ভুলে গেলাম আসলে, তারপর হচ্ছে চিটাগাং বোর্ড, তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ড 20 সালে আসছে। তো এখন আসো, হোয়াই ইজ ওয়াটার কল ফ্লুইড অফ লাইফ? যেহেতু প্লাজমা প্রোটোপ্লাজমের 90% ওয়াটার, জন্য ওয়াটারকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। এটাও 2 মার্কের কোশ্চেন। ও সিলেট বোর্ড, ইয়েস জাফির, সিলেট বোর্ড, সিলেট বোর্ড। ওকে, এসবি হচ্ছে সিলেট বোর্ড। ঠিক আছে, তো খুবই ইজি একটা ক্লাস ছিল। সুন্দর করে আমাদের সঙ্গে থাকার জন্য এবং কনসেন্ট্রেট করার জন্য সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। তো আজকের ক্লাস এইটুকুই। হোমওয়ার্কটা গ্রুপে আপলোড করে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।